ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর আজ জাতীয় নাগরিক পার্টি বলেছে তারা পুরনো সংবিধান ও শাসন কাঠামো পরিবর্তন করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায়। নতুন দলের তরুণ নেতারা আরও বলছেন এখন তারা জাতীয় নির্বাচনে 300 আসনের প্রার্থী দেয় এবং ঈদ পরবর্তী সময়ে সংস্কারের পর ভোট ও গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে আজ এক হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন খুনি হাসিনা ফাঁসির মঞ্চে আসার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কাজেই তার আগে যেন কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও নির্বাচনের কথা না বলে। তবে কি ছাত্ররা নির্বাচিত সরকারের সময় শেখ হাসিনার বিচার নিয়ে সন্দেহ করছে? যদিও আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ফ্যাসিস্টদের বিচার তারা সহ সবাই চায়, তবে নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত মেনে নেবে না। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক কোথায়? হাসিনাকে সহসাই ফেরাতে না পারলে সেক্ষেত্রে ঠিক কতদিন কিংবা কত বছর নির্বাচন আটকে রাখা যৌক্তিক হবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রাজকাহনে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে এই দাবিটি আসলে আপনারা করেছেন কিংবা সার্জিস আলমের মতো খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি আসলে এই মুহূর্তে পুরো বাংলাদেশ সব তাকে চেনে, তিনি বলেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নেই এবং কেউ ভুল ক্রমেও যাতে নির্বাচনের কথা না বলে, সেটি কি আসলে এক ধরনের সতর্কবার্তা আপনাদের দলের পক্ষ থেকে, কিংবা আসলে আদৌ কি সেটি সম্ভব নির্বাচনকে হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর আগ পর্যন্ত পিছিয়ে রাখা? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। প্রথমত, আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি আজ 4 দিন হলো। তো আমরা এই সময়ের মধ্যে আমরা প্রথমেই ঘোষণাপত্রে যে বিষয়টি উল্লেখ করেছি, আমরা একটি নতুন সংবিধান চাই এবং সংবিধান রচনার প্রসেস হিসেবে আমরা একটি গণপরিষদ নির্বাচন চাই এবং নতুন সংবিধান যখন কার্যকর হবে তখন বাংলাদেশ কার্যত একটি সেকেন্ড রিপাবলিকে পরিণত হবে। পাশাপাশি আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে, কিন্তু এর মধ্যে আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি যখন প্রথম সংগঠিত হলো, বিশেষ করে যারা নাগরিক ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে দাবি ছিল সেটা হলো যে আপনার জুলাই গণহত্যার বিচার এবং যেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এগুলো সংস্কার নিশ্চিত করা। আমরা 7 মাস পরেও এসে দেখছি যেই বিচার প্রক্রিয়াটা এখন পর্যন্ত ত্বরান্বিত হয়নি, তো সেটা একটা সামগ্রিকভাবে হতাশা সৃষ্টি করছে। একই সাথে আমরা নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। আমরা জানি যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি এই বছরের ডিসেম্বর কিংবা পরের বছরের মার্চ কিংবা সর্বোচ্চ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তো এই সময়ের ভিতরে আমরা দেখেছি এখন পর্যন্ত যেই সংস্কার কমিশন যেগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে সেগুলো নিয়ে এখন কার্যকর কোনো সংলাপ এখন পর্যন্ত শুরু হয়নি রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে। এখন সংলাপ হবে, সংলাপের পর রাজনৈতিক দলগুলো তাদের যে এখানে কোনগুলোর সাথে তারা একমত, কোনগুলোর সাথে তারা একমত পোষণ করছে না সেগুলো বলবেন। তার মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমরা সবাই অপেক্ষা করছি এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল কাজ কিন্তু সেটাই। এখন এই প্রক্রিয়া যদি 7 মাসে এখন পর্যন্ত আমরা একটা মিনিমাম সংলাপ শুরু করতে পারেনি, তাহলে আমরা যদি ডিসেম্বর নির্বাচন দেখি অথবা কিংবা মার্চে নির্বাচন দেখি, তাহলে আমরা যেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে প্রতিষ্ঠানগুলো কি এভাবে রেখে আমরা নির্বাচন করব? যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা কি এখন যেভাবে আছে সেভাবে রেখে নির্বাচনে যাব? এটা একটা বড় প্রশ্ন। এখন মূলত আজকে যে বিষয়টি বলছে যে ফাঁসির দাবি কিংবা সর্বোচ্চ বিচারের দাবি, এই বিষয়টি আমরা মনে করি যে এখানে আমাদের দলগত একটা অবস্থান আছে। আমরা বাংলাদেশে যেই জুলাই গণহত্যার যে বিচার, সেই বিচারের ক্ষেত্রে আমরা একই সাথে যে বিচারটা খুব ত্বরান্বিত করতে গিয়ে যাতে ন্যায় বিচার থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়ে যাতে আমরা সচেতন। একই সাথে আমরা এটাও চাই যে একটা যৌক্তিক সময়ের ভিতরে বিচার হতেই হবে। আর বিচারের সাথে একটা বড় বিষয় হলো যে নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করবে কি করবে না, এটা কিন্তু নির্ভর করছে আসলে আওয়ামী লীগের এখানে গণহত্যার দায়ে তাদের কতটুকু বিচার হবে, তাদের যে নেতা কর্মীরা, তাদের যে এখানে অ্যালাইড ফোর্সগুলো ছিল তারা এই গণহত্যা অংশ নিয়েছে,
এটার সাথে কিন্তু নির্বাচনের একটা যোগসূত্র আছে। মূলত সেই জায়গাটা চিন্তা করে যদি আমরা জিনিসটা দেখি, তাহলে আমরা দেখব যে এই বিচারের সাথে নির্বাচন এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেটা খুব ওতপ্রোতভাবে যুক্ত আছে। এবং আমরা অবশ্যই চাই যে বিচার যেরকম যে এটা কার্যকরভাবে প্রসেস শুরু হয়, কিন্তু বিচারটা কিন্তু এমন না যে আজকে শুরু হবে 1 মাস 2 মাসের মধ্যে শেষ করে দেওয়া যাবে। বিচারটা চলমান প্রসেস। এবং এটা প্রশ্ন আসলে যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন হয়, সেক্ষেত্রে আসলে এত দ্রুত সময়ের মধ্যে এই বিচার আমরা দেখতে পাবো কিনা? আপনি বলছিলেন দ্রুততার সাথেই আসলে এই বিচার করা প্রয়োজন, কিন্তু জাস্টিস হারিড জাস্টিস বারিড বলেও তো আসলে একটি কথা আছে, সেই সম্ভাবনাও থেকে যাবে কিনা সেক্ষেত্রে? না, সেক্ষেত্রে আমরা মনে করি যে কিছুদিন পূর্বে আপনি দেখবেন যে অধ্যাপক ইউনূস একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে এই বিচারের প্রশ্নেই উনি ঠিক এটাই বলেছেন যে উনি আসলে বিচারের ক্ষেত্রে জাস্টিস হারিড জাস্টিস বারিড অ্যাট দ্য সেম টাইম জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড সেটাও আমরা দেখি। এই দুটার মাঝামাঝি একটা অবস্থায় এবং খুব সংবেদনশীল ওয়েতে কিন্তু এই বিচার প্রক্রিয়াটি এগুচ্ছে। কিন্তু আমি মনে করি শারজিস সালামের আজকের যে বক্তব্য, এটা একটা সতর্ক বার্তা যে নির্বাচন যেভাবেই হোক না কেন, যারাই ক্ষমতা আসুক না কেন, তারা যাতে বিচারের দাবি থেকে দূরে সরে না যায় এবং বিচারটাকে যাতে ফোকালে রেখেই আগামী দিন নির্বাচন এবং যত প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়। এবং আমরা বিচারটা এমন একটা জায়গায় রাখতে চাই যে এই বিচারের নাম করে যাতে ভবিষ্যতে বাংলাদেশে আবার বিভাজন তৈরি না হয়। যারা অপরাধী তাদেরকে মানে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের আওতায় নিয়ে আসা, আর যারা নিরপরাধ তারা যাতে সমাজে শান্তিপূর্ণভাবে সবার সাথে মিলেমিশে বসবাস করতে পারে, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে একটা যথাযথ বিচারের মধ্য দিয়ে। এটি আপনাদের দলের তরফ থেকে এক ধরনের সতর্কবার্তা। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তার মানে যেই সতর্কবার্তা আসলে আমরা নতুন এই রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছি, ততদিন পর্যন্ত ভুল ক্রমেও আসলে কেউ নির্বাচনের কথা যাতে না বলে, যেই কথা শারজিস সালাম বলেছেন, বিএনপি আসলে কতখানি বুঝতে পারছে সেই সতর্কতা? আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল সহ আলোচকদের প্রতি। আসলে আজকের নিউজটা আমি এখন দেখলাম, কিছু কিছু শব্দ বা বাক্যচয়ন এটা খুব নেগেটিভ একটা ডেমোক্রেটিক প্রসেসের জন্য। হুঁশিয়ারি উচ্চারণ করার কিছু নাই, কারণ উনি হুঁশিয়ারি উচ্চারণ করার কেউ না। উনি ওনার দাবি জানাতে পারেন যে এটা ওনার রাজনৈতিক দল হিসেবে জানাচ্ছেন যে ওনারা বিচার চায়, বিচার আমরা সবাই চাই। বাট দেন এগেন বাংলাদেশ তো এখন একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্টের মধ্যে আছে, মানে একটা কনস্টিটিউশন ফলো করছে, আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজার আছে, পেনাল কোড আছে, এখানে তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, মামলাগুলো হবে, ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের পরে চার্জশিট হবে যদি হয়, তারপরে গিয়ে বিচারটা প্রসিড করবে। তো আমার মনে হয় শুধু আসলে জুলাই আন্দোলনের বিচার না, 17 বছরে আমাদের দলে যত নেতাকর্মী মারা গেছে, বিরোধী দলের যত নেতাকর্মী, সবার বিচারিত হত্যার বিচার আমরা সকলেই চাই। শেখ হাসিনার এবং তার যারা লেসপেন্সার ছিল তাদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ একটি রক্তক্ষয়ী জায়গায় গেছে, যেটা আমরা আর পুনরাবৃত্তি চাই না। যে আমরা রাজনৈতিক দল যারা আছে তারা নতুন রাজনৈতিক দল করছে, উই ওয়েলকাম দেম, বাট হুঁশিয়ারি করা, ধমক দেওয়া, এগুলো আসলে রিটরিক। এটাতে হলে হয় কি, রাজনীতিটা একটা ঐক্যমতের জায়গার থেকে একটা বিভাজনের জায়গায় খামাখাই চলে যাবে। আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আর সেকেন্ড কথা হচ্ছে, বিচারের সাথে ইলেকশনের আসলেই কি সম্পর্ক আছে, এটা আমার কোনো যুক্তিতে, আমি নিজেও একজন আইনজীবী, 21 বছর ধরে আইনজীবী, তো এটার সাথে ওইটার কি সম্পর্ক এখনও আমার মানে বিবেচনা বোধে আসতেছে না। বিকজ আমরা সবাই এমন কোনো নাগরিক নাই বাংলাদেশে যারা এই হত্যাকাণ্ডের বিচার চায় না, স্পেশালি জুলাই আগস্ট হত্যাকাণ্ড হোক বা পূর্ববর্তী যে কোনো গুম হত্যা, যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আয়নাঘরে যারা কষ্ট পেয়েছে, যাদেরকে ওখানে রেখে গুম করা হয়েছে, সকল অপরাধের বিচার আমরা চাই, হাসিনার প্রত্যেকটি অপরাধের বিচার আমরা চাই। তো এইটা নিয়ে কোনো দ্বিমত নেই, এবং জোর করে এখানে পুরো দেশটাকে পার্ট করার কোনো প্রয়োজন আমি দেখছি না, বিকজ পুরো দেশই কিন্তু বিচার চাচ্ছে। আমি যেমন চাচ্ছি নিশ্চয়ই আপনিও চাচ্ছেন। বারবার জাতীয় নাগরিক পার্টি যতদিন আসলে ফাঁসির মঞ্চে শেখ হাসিনাকে দেখা না হবে, এটা আবেগ থেকে কথা, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, বিকজ এটা ওনার আবেগ থেকে উনি বলেছেন। হয়তো আরও কিছুদিন যখন উনি প্রক্রিয়াগুলো বুঝবেন, হয়তো ওনার বক্তব্য থেকে আরেকটু পরিশালিত হবে বা আরেকটু উনি গুছিয়ে বলবেন উনি কি বলতে চাচ্ছেন। কারণ এখন যদি মনে করেন আপনি হাসিনাকে 10 বছর আসতে না পারেন, তাহলে বাংলাদেশ কি একটি অনির্বাচিত সরকারের কাছে 10 বছর থাকবে? এইটা বাস্তবসম্মত না, এটা মানে আমাদের সংবিধানেও কভার করে না, পৃথিবীর কোনো আইনে এটা কভার করে না। তো উনি বলেছেন, উনি ইয়াং ম্যান, অনেক ধরনের কথাই বলছেন, আমরাও শুনছি, বলার মধ্যে কোনো অসুবিধা নেই, বলতে পারার স্বাধীনতার জন্যই আমরা এই যুদ্ধটা সবাই মিলে করেছি। এবং এই হুঁশিয়ারি না করে, কারণ চিন্তা করতেই পারবে না, আমরা মুক্ত চিন্তার জন্যই কিন্তু এত কিছু করা। এটা তো অলমোস্ট শেখ হাসিনার ভাষা হয়ে যাচ্ছে যে
কেউ ভুলেও চিন্তা করতে পারবে না। কেন চিন্তা করতে পারবে না? যে যা কিছু গণতান্ত্রিক পন্থায় যেটা স্বাভাবিক সবাই চিন্তা করার অধিকার আছে। ওনারা ভিন্ন চিন্তা করবেন, ওনারা ভিন্ন দাবি করবেন, এটা করতেই পারেন একজন রাজনৈতিক দল হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন সমাজ সচেতন ব্যক্তি হিসেবে। বাট নির্বাচন নিয়ে কেউ চিন্তা করতে পারবে না, আমার মনে হয়, আমি আসলে আই এম ভেরি সরি টু সে, এটা খুবই উদ্যোক্তপূর্ণ একটি স্টেটমেন্ট বলে আমার পার্সোনালি আমি মনে করি। যে আমাকে কেউ বলতে পারে না আমি কি চিন্তা করব বা চিন্তা করব না ব্যক্তিগতভাবে। আমি জানি না রেজা ভাইকে বলতে পারে কিনা বা আপনাকে বলতে পারে কিনা। তো আমার মনে হয় এই জায়গাটাতে ওনাদের আরও, আমাদের সকলেরই, যখন আমরা শব্দ চয়ন করছি, বাক্য চয়ন করছি, আমাদের আরেকটু মনে হয় কনসিডারেট হলে এটা বেটার হয়। আমি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া আপনার কাছে আসতে চাই। যে কথা আজকে বলেছেন সার্জিস আলম, হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই, তার মানে আসলে কি নির্বাচন পিছিয়ে যাওয়ারও এক ধরনের আমরা দেখতে পাচ্ছি কিনা সম্ভাবনা সামনে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই বিজ্ঞ সমালোচক, তাদের খুব মূল্যবান বক্তব্য শুনলাম, সুন্দর কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন এবং বিচার দুইটা ভিন্ন জিনিস, এবং এই দুইটাকে এক করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বিচারের সাথে তার নিজস্ব গতি আছে, তার গতিতে চলবে। আর নির্বাচনের যে প্রক্রিয়া চলছে সেটাও চলা উচিত, কারণ দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার থাকার জন্য কোনো আন্দোলন হয়নি। এখন বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আছে, কার্যবিধির কিছু প্রসেস আছে একটা বিচার প্রক্রিয়াতে একটা রায় পর্যন্ত নিয়ে আসতে। একটা তদন্ত করতে হবে, তদন্ত পরে চার্জ গঠন করতে হবে, চার্জ গঠন পরে সাক্ষ্য নিতে হবে, সাক্ষ্যর পরে সাফাই সাক্ষ্য নিতে হবে, আরও অনেকগুলো ধাপ আছে। এখন আমরা 5 আগস্টের পরবর্তী যে মামলাগুলা শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, এই মামলা যদি পর্যালোচনা করেন, আমি কিন্তু অ্যাডভোকেট হিসেবে বলছি, তাহলে দেখবেন একটা মামলা নাই যেখানে 200-250 মানে কম কোনো আছে, আসামি আছে। আপনি 200 লোকের তদন্ত যখন যাবেন, আমার প্রশাসনিক সক্ষমতা সেই জায়গায় আছে কিনা। তদন্ত তো শুধু একটা রিপোর্ট লেখা না, তদন্ত মাঠ পর্যায়ে যেতে হবে। আমি আইনের কথা বলছি, আমি ফৌজদারি কার্যবিধির কথা বলছি। আপনি যদি ফৌজদারি কার্য অনুসারে তদন্ত করতে যান, তাহলে প্রত্যেকটা আসামির তদন্ত করে চার্জ গঠন করতে হবে, চার্জ গঠন পরে প্রত্যেকের সাক্ষ্য নিতে হবে, সাফাই সাক্ষ্য নিতে হবে, তারপর একটা বিচার প্রক্রিয়া যাবেন। তারপরে ফাঁসির ঝুলানোর যে ব্যাপারটা, এটা প্রথম আদালতে হওয়ার পরে তারপরেও কিন্তু আরো 2-3টে আদালতের প্রক্রিয়া রয়েছে। ডিসেম্বর না, এই বিচার প্রক্রিয়া যদি স্বাভাবিকভাবে প্রতিনিয়ত করা হয়, তাহলে 1-1.5 বছরের আগে এটা হওয়ার কোনো কি মনে করছেন? কোনো কোনো ভাবে অন্য রাজনৈতিক দলগুলো কি তাই চাইছে? আসলে রাজনৈতিক দলগুলোর বক্তব্য কিন্তু সুস্পষ্ট। রাজনৈতিক দলগুলো বিচারও চাচ্ছে, বিচার তার প্রক্রিয়াতে চলবে। নির্বাচন তো সরকার, এই সরকার যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করে ইয়ে করবে। না, নতুন রাজনৈতিক দল চাইলো কি চাইলো না সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো যে নতুন রাজনৈতিক দল পুরাতন রাজনৈতিক দল বিভাজনের ব্যাপার নেই। পুরাতন রাজনৈতিক দলগুলো কি জনগণের প্রতিনিধিত্ব করে না? নতুন রাজনৈতিক দলগুলো কি একমাত্র প্রতিনিধিত্ব করে? তারাও করে, পুরাতন রাজনৈতিক দলরা করে। এখন জনগণ কি চাই, জনগণের অধিকাংশ জনগণের রিপ্রেজেন্ট কারা করছে? আমি তো দেখছি যে অধিকাংশ বিএনপি সহ সহ অধিকাংশ রাজনৈতিক দলের লোকজন চাচ্ছে বিচারও হোক, কিন্তু সাথে নির্বাচনও হোক। একটা এই সরকার যতটুকু করতে পারে ততটুকু সংস্কার করে নির্বাচনটাকে দিয়ে যাক, পরবর্তী সরকার এসে সেই বিচার প্রক্রিয়াও ত্বরান্বিত করবে। এর মধ্যে যদি বিচার করা সম্ভব হয় তাহলে বিচার প্রক্রিয়া চলবে। এখন যে বক্তব্যটি সবচেয়ে আসছে, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয়, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মানে ওই রকমভাবে মনে হয় না। কারণ এটা হয়তো ওনাদের একটা দাবির অংশ বা একটা আবেগের অংশ, কারণ অনেক রক্ত গিয়েছে, ছাত্রদের অনেক আহত হয়েছে, এটা ওনাদের মধ্যে এই তারুণ্যের ইয়েটা থাকতে পারে, এটাকে সম্মান করা উচিত। কিন্তু এটা একমাত্র বিষয় এরকম মনে হয় না। একটা সংকটের কথা আমার কাছে মনে হয়, নতুন সংবিধান গঠন করার কথা বলছে এই দলটি। নতুন সংবিধান গঠন করলে আজকের যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারটা কিন্তু 72-এর সংবিধানের শপথ নিয়েছে বঙ্গভবনে। তারা কিন্তু শহীদ মিনারের শপথ নেয় নাই। শহীদ মিনারের শপথ নিলে তাইলে কোনো সমস্যা হতো না। কিন্তু নতুন সংবিধান আসার পরে এই 72-এর সংবিধানের অবস্থান তো তখন থাকবে না। না থাকলে এই সরকারটা বৈধ সরকার হিসাবে থাকবে কিনা এ নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, এ নিয়ে কিন্তু আইনের ব্যাখ্যা চাইতে পারে। কাজে আমরা যখন কোনো দাবি জানাবো বা কোনো করবো, তখন বিবেচনা করতে হবে যে এইটার মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রমটা আমাদের। আমি এই জায়গাটিতে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই। এই যে আপনাদের আসলে যে এই দাবি, শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত যাতে করে কোনো রাজনৈতিক দল নির্বাচন দাবি করতে না পারে, সেই জায়গাটিতে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল যেটি বলার চেষ্টা করছে, এটি আসলে শুধুই আবেগ কিংবা আসলে এই দাবিটা একেবারে বাস্তবসম্মত নয়, কি মনে করেন? তাই কি
না, আসলে আমার যেটা মনে হয় যে ভাই যেটা বললেন যে এটা একটা বিশেষ প্রেক্ষাপটে এই বক্তব্যটি আসছে। আপনারা জানেন যে আজকে জাতীয় নাগরিক পার্টি এটা জাতীয় স্মৃতিসৌধে সকালবেলা পুষ্পস্তবক অর্পণ শেষে রায়ের বাজার বধ্যভূমিতে, যেখানে 127 জন জুলাই শহীদের গণকবর আছে, সেখানে গিয়ে গণকবর জিয়ারতের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হয়। তো বক্তব্যটা কিন্তু সেখান থেকে এসেছে। একটা স্বাভাবিকভাবেই আপনি যখন এই 127 জন যারা বেওয়ারিশ হিসেবে এখানে দাফন হয়েছে তাদের লাশের তাদের কবরের পাশে আধা ঘন্টা সময় কাটিয়েছেন, সেখানকার আপনার গুড় খোদকদের গল্পগুলো শুনেছেন কিভাবে এটা হলো, তারপরে আসলে এই ধরনের বক্তব্য এবং অনেকেই সেখানে অশ্রুপাত করেছে, খুব ইমোশনাল হয়ে গিয়েছে, এটা খুব স্বাভাবিক। তবে আমি যেটা বলবো যে এটা আমাদের যে দলীয় অবস্থান, আমরা অবস্থান আবারও বলছি যে আমরা একটি কার্যকর রিপাবলিক চাচ্ছি বাংলাদেশে। আমরা যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যেই সংবিধানের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যে সংবিধানকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা যেটা বলছি যে সরকার শপথ গ্রহণ করেছে, হ্যাঁ শপথ গ্রহণ করেছে হাইকোর্টের একটি রেফারেন্সের ভিত্তিতে, কিন্তু এই সরকারের সাথে এই সংবিধানের কোনো কার্যত সম্পর্ক নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই সংবিধান 2013 সালে বেগম খালেদা জিয়াও কিন্তু বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে সংবিধান ছুঁড়ে ফেলে দিব, কারণ খালেদা জিয়া 2013 সালে উপলব্ধি করেছিলেন যে এই সংবিধান হলো, যেহেতু এই সংবিধানের মাধ্যমে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তখন আপনার রহিত করা হয়, তো এই সংবিধানের মাধ্যমে কখনোই আর গণতান্ত্রিক উপায়ে আপনার ক্ষমতা ট্রান্সফার বাংলাদেশে সম্ভব না। এখন যে অবস্থাটা আসছে, আমরা দেখি যে 72 সংবিধানের যেই ধারাটাই, মানে পুরো সংবিধানটাই মূলত একনায়কতন্ত্র তৈরির একটা একেবারেই মানে একেবারে ডিজাইনড একটা মেকানিজম সেখানে আছে। আর সংবিধানটা এমন একটা জায়গায় আছে যে সংবিধান সবসময় যে ক্ষমতা থাকবে তাকে সার্ভ করবে, যেটা স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে কলোনিয়াল সিস্টেমে যখন কলোনি এস্টাবলিশ ছিল, সবগুলো আইন ছিল কলোনিয়াল পাওয়ারকে এস্টাবলিশ করা। বাংলাদেশের সংবিধানের একটা বড় বৈশিষ্ট্য হলো সংবিধান কখনোই সাধারণ জনগণ, যে জনগণের জন্য রাষ্ট্র, সেই জনগণের কথা আপনি যখন ক্ষমতায় থাকে সংবিধান জনগণকে প্রোটেক্ট করতে পারে না। এখন আমরা যেই নতুন দাবি জানাচ্ছি, এই দাবিটা কি আসলে নতুন? 72-এ যেই সংবিধান হয়েছে, এই সংবিধান কি আপনার যেই 1970 সালের যে LFOর মাধ্যমে যেই যারা আসলে গণপরিষদে নির্বাচিত হয়েছিল, কিন্তু এই নির্বাচনের পরে তো একটা যুদ্ধ হয়েছে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য অনেক দল, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। 72-এর সংবিধান ওই মানুষগুলো রিপ্রেজেন্টেশন কোথায়? তারপর 71-এর যে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র হয়, সেক্ষেত্রে যে আপনার সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের দাবিটা ছিল, 72-এর সংবিধানে এই 3 যে মৌলিক দাবি, এই দাবিগুলো কোথায়? আমরা মূলত চাচ্ছি যে আমরা একটা নতুন সংবিধান, যেই না সংবিধান পরিবর্তন শুধু না, আমরা মনে করছি যে আমরা 71-এ ফিরে যেতে চাই। 71-এ যে দাবিতে আমাদের পূর্বপুরুষগণ মুক্তিযুদ্ধে নেমেছিলেন, তারা একটা জেনারেশন নিজেদের স্যাক্রিফাইস করেছেন একটা নতুন রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষা 72 সংবিধানের মাধ্যমে ভুলুণ্ঠিত হয়েছে। আমরা একেবারে নতুন একটি সংবিধান চাইছেন এবং গণপরিষদ সেটিও আপনারা বলেছেন। আবার একটু স্পষ্ট করে বলছি, আমরা কিন্তু দেখেন একটা বিষয়, আমরা খুব মানে আমরা প্রতিটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে, দল হিসেবে আমরা কিন্তু অ্যাকোমোডেট করছি। আমরা বিদ্যমান যে পক্ষগুলো আছে তাদের সাথে আমাদের যে অবস্থানকে আমরা প্রতিনিয়ত আমরা অ্যাডজাস্ট করছি। একটা বিষয় আমরা বলেছি গণপরিষদ নির্বাচন, কিন্তু আমরা বলছি যে না, গণপরিষদ নির্বাচন 1970 সালের LFOর মতো একই সাথে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন হতে পারে। কিন্তু এরপর আসলে নানান বিষয়ে আপনাদের সাথে পুরনো রাজনৈতিক দলগুলোর এক ধরনের মতপার্থক্য দেখা গিয়েছে, বিশেষ করে নতুন সংবিধানের বিষয়টিতে। নতুন সংবিধানকে আমরা দেখেছি যে যখন যারা ক্ষমতা এসেছেন তারা নানানভাবে কাটাছেঁড়া করেছেন, নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছেন। আবার যে উদাহরণ দিয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, বিএনপির একসময় বলেছিল এই সংবিধানকে ছুঁড়েও ফেলে দিতে হবে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনায় ফিরবো। একটি বিরতির সময় হয়েছে, জি25 নিবেদিত রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি জি25 নিবেদিত রাজকাহনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনেকগুলো দাবি দেওয়া আছে, আওয়ামী লীগের বিচার আগে হতে হবে, নতুন সংবিধান চাইছে নতুন রাজনৈতিক দল, সবকিছু হতে আসলে নিঃসন্দেহে আমরা বুঝতেই পারছি খানিকটা সময় তো প্রয়োজন। আবার নতুন সংবিধান আনতে হলে নির্বাচনও প্রয়োজন। তাহলে নির্বাচনটা আসলে ঠিক কবে? নির্বাচন, সংবিধান পরিবর্তন, পরিমার্জন, বিচার, এগুলো কোনোটাই সাংঘর্ষিক বিষয় না। ওনারা যে কথাটা বলতে চাচ্ছেন, দেখেন বাংলাদেশের জন্য বা পৃথিবীর যে কোনো দেশের জন্য আপনি স্ট্যাটিক কোনো ডকুমেন্ট কিন্তু রেডি করতে পারবেন না, বিকজ যুগ পরিবর্তনশীল। আজকে 71-এ যেটা ঠিক মনে হয়েছিল 2025-এ মনে হচ্ছে আরেকটু পরিবর্তন দরকার, 2045-এ আরেকটু পরিবর্তন দরকার হতে হবে। তো যেটা করতে হয় নর্মাল ডেমোক্রেটিক প্রসেসে যেটা করে, যখন যেটা দরকার একটা ইলেক্টেড পার্লামেন্ট উইথ দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল এটাকে পরিমার্জন করে। উনি বলেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করতে হবে। এটা বাতিলের জন্য তো সংবিধান বাতিল করার দরকার নেই।
সংবিধানের প্রভিশনটা অ্যামেন্ড করে নিলে হলো। তারপর যেমন আমাদের 31 দফাতে আমরা বলেছি ফ্লোর ক্রসিংয়ের বিষয়টা তুলে দেওয়া লাগবে, তো এটা একটা প্রস্তাব। দেখেন আসলে যেটা আমি মনে করি, পার্সোনালি আমি ফিল করি, নির্বাচন হওয়ার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি প্রথম অধিবেশনে বসে যৌক্তিকভাবে আলাপ আলোচনা করে কোন প্রভিশনটা থাকবে, কোন প্রভিশনটা থাকবে না, কোনটা দেশের গণতন্ত্রকে আরও সমুন্নত করতে ভূমিকা রাখবে, কোনটা যারা দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন, আমি ক্ষমতায় বলবো না, তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে রাখবে, ব্যালেন্স অফ পাওয়ার কীভাবে আসবে, যারা নির্বাচিত হতে পারছেন না তাদেরকে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় কীভাবে সুযোগ দেওয়া যায়। যেমন আমরা প্রস্তাব করেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষমতা মানে সমন্বয় করা, তারপরে কি বলে এই যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে, এই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে তো আলাপ হতেই পারে। প্লাস আমাদেরগুলো আছে, ওনারাও যেগুলো বলবেন। কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছেন, এই একদলীয় সংবিধানের মধ্যে দিয়ে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল, তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায়। এবং এই সংবিধানে কিন্তু ফার্স্ট কথা হচ্ছে জনতাই সকল ক্ষমতার উৎস না, এইটা এখন কে এনফোর্সমেন্টের সাথে যদি আপনি সংবিধান ডকুমেন্টকে কম্পেয়ার করেন, দ্যাট ইজ ডিফারেন্ট। আমার আইন আছে, আইনটাকে আমি অপব্যবহার করছি, এটা কিন্তু আইনের দোষ না। আমরা মানে একটা রেটরিক করছি, আমরা একটা হয়তো বলছি পলিটিক্যাল কথা বলার কারণে, বাট আমাদের সংবিধানে তো বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু আমরা কি গত 17 বছর সেটা দেখেছি? এটা সংবিধানের দোষ না, এটা হচ্ছে যারা দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছিলেন তাদের মনস্তাত্ত্বিক সমস্যা। তারা চেয়েছে দেশে একটা স্বৈরশাসন রাখবে, তারা সুশাসন দিবে না। এখন আমি যতই সংবিধান আমি পরিবর্তন করি, আমার মধ্যে যদি পরিবর্তনটা না আসে, আমি যদি সুশাসন নিশ্চিত করতে না চাই, আমি সেই সংবিধানের মধ্যেই আমি আমার সুবিধাজনক জায়গাটা বের করে নেব। আবার সেক্ষেত্রে যদি আমি একটু এই জিনিসটাকে মিলাতে চেষ্টা করি, যেটি বলার আসলে চেষ্টাও করছে জাতীয় নাগরিক পার্টি, যে এই জায়গাটিতে এই যে পরিবর্তন যাতে রাজনৈতিক দলগুলোর মাঝে হয়, রাজনৈতিক নেতাদের মাঝে হয়, শেখ হাসিনার বিচারটা আসলে দেখাটাও খুব জরুরি কিনা? 100%। শেখ হাসিনা শুধু একা না তো, সেটি নির্বাচনের আগেই কি জরুরি? না, নির্বাচনের আগে আপনি যদি করেন তাহলে কি আবারও আপনি বিশেষ ব্যবস্থা বিচার করে তাদের মতো একটা সিচুয়েশনে যাচ্ছেন কিনা, এটা তো প্রয়োজন নেই। পুরো বাংলাদেশের প্রতিটি নাগরিক হাসিনা সহ তার সকল দুর্বৃত্ত যারা তার সাথে ছিল তাদের বিচার চায়। এইটাতে আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো লোক আছে যেটাতে দ্বিমত করবে বা এটার বাইরে যাবে। যেই নির্বাচিত সরকারই হোক না কেন এই দেশে, এই পন্থার বাইরে যখন যাবে এই সরকার 1 মাসও ক্ষমতায় থাকতে পারবে না, কারণ তখন পুরো দেশের সেন্টিমেন্ট এবং নিজ দলেরও প্রতি কমিটমেন্টের বিষয় আছে। তো এই যে জুলাই আগস্টে যদি আমি দলীয়ভাবে ধরি, যদিও এটা একটা জাতীয় ব্যাপার, একটা জাতীয় ঐক্যের ব্যাপার, আমার দলেও তো বহুত নেতাকর্মী মারা গেছে, তাহলে তারা কি আমাদেরকে ছাড়বে যদি আমি এই বিচার না করি? ছাড়বে না। তো শেখ হাসিনার বিচার নিয়ে কোনো ডাউট নাই। তবে আমি আবারও বলছি, একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন আইনজীবী হিসেবে কোনো সময়ই আইনের বাইরে গিয়ে কাউকে সাজা দেওয়ার ব্যবস্থা করাটা ইজ নট আ রাইট চয়েস। কিছুটা বিলম্ব হচ্ছে, এটাকে আরও কীভাবে প্রসেসটাকে কুইকলি করা যায়, করে এটাকে মানে একটা প্রসেসে ফেলে দিলে অটোমেটিক দেশের প্রচলিত আইনেই তাদের ফাঁসি হবে এবং এটা প্রমাণিত হবে। এখানে প্রত্যেকটা জিনিস খুবই ওপেনলি তারা বলেছে, করেছে। এগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলেন, প্রত্যক্ষ প্রমাণ, সব কিছুই তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা যদি হুড়াহুড়ি করি, আমরা যদি এমন একটা ভাব করি যে এইভাবে করে আমরা বিচারটা করছি, তারা কিন্তু পরবর্তীতে আপনি মনে রাখবেন পৃথিবীতে সময় পরিবর্তন হবে, স্থানকাল পাত্র পরিবর্তন হবে, ব্যক্তিরও পরিবর্তন হবে, তখন তারা এসে বলবে যে আমরা তো আসলে সুবিচার পাইনি, বিচারটা সঠিক হয়নি। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নির্বাচন পেছানোর নানান অজুহাত তৈরি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ আছে বড় রাজনৈতিক দলগুলোর। কি মনে করছেন, এই যে নির্বাচনের আগে আসলে এই শেখ হাসিনার বিচার হতে হবে, সেটিও এক ধরনের অজুহাতেরই অংশ কিনা? আজকে যদি মির্জা আব্বাসের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ওনার বক্তব্য পুরোটা শুনেন, তাহলে উনি তো স্পষ্টভাবে এটার একটা জবাব কিন্তু দিয়ে দিচ্ছেন, এবং উনি এটাও বলেছেন যে কোনো অজুহাতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। মির্জা আব্বাসের বক্তব্য। এখন নির্বাচন যদি নির্দিষ্ট সময়ে না হয়, আজকে যে প্রেক্ষাপটটি দেশে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দিন দিন হচ্ছে, আপনি দেখবেন যে হাইওয়ে থানা থেকে গিয়ে ওসিকে খুন করা হলো, আদালত থেকে আসামিকে নিয়ে যাওয়া হলো। এখন এই ব্যবস্থাগুলো যদি আরও বাড়তে থাকে, অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, আগেও ছিল, আগে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখন অন্তর্বর্তী কোনো সরকারের আন্ডারে কিন্তু কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। তা আপনাকে বিদেশি বিনিয়োগ ছাড়া এই দেশকে বিনির্মাণ করে একটা নির্দিষ্ট সময় হতে পারে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এই পর্যন্ত হতে পারে। কিন্তু আপনি অনির্দিষ্ট কালের জন্য যদি রেখে দেন, তাহলে দেশ কোথায় যাবে? আগে সবার আগে তো দেশ, তারপর হলো অন্যান্য জিনিস। প্রশ্ন হলো, সংবিধান একনায়কতন্ত্রের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে।
আমাদের সংবিধান কিন্তু একদলীয় ব্যবস্থার কোনো উল্লেখ নেই, এখানে বহুদলীয় ব্যবস্থার কথাই উল্লেখ আছে। 75 সালের পরে 76 সালের পরে এটা বহুদলীয় ব্যবস্থার মধ্যে চলে গেছিলো। 75 সালে বাকশাল যখন গঠন হয় তখন এটাতে একটা এই অব্লিগেশন ছিল, পরবর্তী কিন্তু এই অব্লিগেশন নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, ওই ব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগের নামে আসতে পেরেছে। কাজেই যেই জিনিসটা হয়েছে এটা হলো যে একটা শাসন ব্যবস্থা দীর্ঘকাল থাকার কারণে একটা ফেসিস্ট, একটা স্বৈরাচারের সৃষ্টি হয়েছে। আপনি যদি একটু সংবিধানটা পর্যালোচনা করেন তাহলে দেখবেন 91 সাল পর্যন্ত আমরা রাষ্ট্রপতি শাসিত সরকারে ছিলাম। 91 সালের সংসদে বসে প্রথম অধিবেশনে কিন্তু রাষ্ট্রপতি শাসন থেকে আমরা সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে চলে গেলাম। সংবিধানের তেমন কোনো পরিবর্তন হলো না। সংবিধান রাষ্ট্রপতি কাঠামোতে, শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি কাঠামোতে থাকলো, কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেলাম মন্ত্রী পরিষদ শাসিত সরকারের সংবিধান সরকার ব্যবস্থার মধ্যে। সেখানে হইলটা কি, সংবিধানের যে জায়গায় রাষ্ট্রপতি ছিল সেইখানে প্রধানমন্ত্রী লাগিয়ে দেওয়া হলো। ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি হবে সংসদীয় শাসন ব্যবস্থা গেলে, তখন যদি এটাকে ওইভাবে পর্যালোচনা করে বিল আকারে আইনা করা হইতো, কিন্তু তাড়াহুড়া করে করা হয়েছে ওই সময়, যার কারণে এই ব্যবস্থাটা ওই রাষ্ট্রপতির ক্ষমতার পুরাটাই ভাগিদার হয়ে গেছে প্রধানমন্ত্রী। সেখানে ভাগাভাগি বা করার কোনো সুযোগ হয়নি। আজকে যে 31 দফা বিএনপি দিয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতির বলা হয়েছে, আমরাও দিয়েছি, সেখানেও বলা হয়েছে ভারসাম্য আনার জন্য, এবং 2 বার বেশি থাকতে পারবে না, এই ব্যাপারগুলো বলেছে। এখন সংবিধান পরিবর্তন, নতুন সংবিধান আপনি বললেন যে নতুন সংবিধান আনতে হলে নির্বাচনের প্রয়োজন। নির্বাচিত সরকার কি নতুন সংবিধান দিতে পারে? আমাদের সাংবিধানিক ব্যবস্থায় নিশ্চয়ই পারে না। সাংবিধানিক ব্যবস্থায় নতুন সরকার যেটা পারে, সংবিধানকে সংশোধন করতে পারে। নতুন সংবিধান দেওয়ার কোনো এখতিয়ার এই ভোটের মধ্য দিয়ে সংসদ অর্জন করে না। নির্বাচিত হয়ে আপনি যে জায়গায় সংকট, যে জায়গায় স্বৈরাচার সৃষ্টি করছে, সেই জায়গাটা পরিবর্তন করবে। যেমন কিভাবে স্বৈরাচার সৃষ্টি করছে আমি এক লাইনে বলতে চাই, 1 মিনিটের মধ্যে। আমাদের দেশে দেখা যাচ্ছে সংসদ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ পরস্পরের সহযোগিতায় চলার কথা, কিন্তু দেখা গেছে নির্বাহী বিভাগের প্রধান যিনি, উনি সংসদের প্রধান, উনি আবার এই 148 যদি দেখেন 2টা কাজ রাষ্ট্রপতির, তাহলে ওই 2টা কাজের বাইরে যত কাজ করবে রাষ্ট্রপতি, অবশ্যই পালনীয় পরামর্শ নিতে প্রধানমন্ত্রী। তাইলে রাষ্ট্রপতি যে বিচারপতি নিয়োগ দেবে সেখানেও প্রধানমন্ত্রী। তাহলে একই ব্যক্তি যখন নির্বাহী বিভাগে থাকে এবং সংসদীয় ব্যবস্থায় থাকে এবং বিচার বিভাগে থাকে, তখন তাকে একটা স্বৈরাচার এই জায়গাটা আমরা সংশোধন করতে পারি, তাহলে আর এই অবস্থানটা থাকবে না। নানান বিষয় নিয়ে আসলে অজুহাতের অভিযোগ আছে নতুন এই রাজনৈতিক দলটির বিরুদ্ধে, এবং সব অভিযোগ আসলে পুরনো রাজনৈতিক দলগুলো করছে। যেমন নির্বাচন পেছানোর কথা আপনারা বারবার শুনতে পাচ্ছেন। মির্জা আব্বাস নিশ্চিতভাবে আজকে বলেছে নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করা যাবে না। তার মানে কি, আসলে আপনারা যেই ধরনের যা কিছু দাবি করছেন, শেখ হাসিনার বিচার আগে হতে হবে, কিংবা আসলে গণতন্ত্র দ্বিতীয় বা সেকেন্ড রিপাবলিকের কথা আপনারা বলছেন, সবকিছু এক ধরনের অজুহাত নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাবার? না, এটা আমি মনে করি যে এই যে বিষয়টা আপনি আজকে নিউ এজের যে সম্পাদকীয় সেটা একটু দেখতে পারেন। মূলত আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, যে সংবিধান আমরা পরিবর্তন, আমূল সংস্কার, মৌলিক সংস্কার অথবা নতুন সংবিধান দাবি করছি, এটা যদি অমূলক হতো তাহলে সংবিধানের 153টা অনুচ্ছেদের মধ্যে বিএনপি কিন্তু 62টি অনুচ্ছেদ সংস্কারের জন্য সংস্কার কমিশনে জমা দিয়েছে। এখন সবগুলো রাজনৈতিক দল একমত যে এই সংবিধান আসলে এটা দেওয়া সামনের দিকে এগোনো যাবে না, এই সংবিধানকে পরিবর্তন করতেই হবে, তার মৌলিক পরিবর্তন নিয়ে আসতে হবে, না হলে গণতন্ত্র সম্ভব না। কিন্তু আপনারা যেমন নতুন সংবিধানের কথা বলছেন, আমরা দেখেন বিষয়টা আমি আবারও বলছি যে এখানে আমরা একটা পদ্ধতিগত, একটা ঐতিহাসিক আমরা মিস্টেকের মধ্য দিয়ে এখনো আছি। তো আমরা আসলে এই জায়গাটা আমরা সমাধান চাই। মূলত 62টি সংস্কার প্রস্তাব যে বিএনপি থেকে আসছে, তার মানে হলো যে এখানে সংবিধান যে পরিবর্তন দরকার এটা সবাই মেনে নিয়েছে, কিন্তু যেই প্রশ্নটা আসছে যে এই সংবিধান পরিবর্তন কিভাবে হবে, পদ্ধতিগত জায়গায় একটা জটিলতা তৈরি হচ্ছে। এখন যে সংস্কার কমিশন হয়েছে, সংস্কার কমিশনের কোনো এখতিয়ার নাই সংবিধান পরিবর্তন করার। সংস্কার কমিশন সবার কাছ থেকে সংস্কার প্রস্তাবগুলো নেওয়ার পর এটা কম্পাইল করে জাতির সামনে উপস্থাপন করবে, তারপর এটা রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যমত্য যদি প্রতিষ্ঠিত হয় তখন তারা ঠিক করবে তারা কিভাবে এই সংস্কারটা বাস্তবায়ন করবে। আমাদের রূপরেখাটা হলো যে এই সংস্কারটা বাস্তবায়নের একটাই পথ আছে, সেটা হলো গণপরিষদ অথবা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, যার মাধ্যমে সবাই নির্বাচিত হয়ে আসবে, নির্বাচিত হয়ে আসে এই সংবিধানকে বৈধতা দিবে অথবা এই সংবিধানকে একটা বিতর্কের মাধ্যমে সংবিধানকে পাস করবে। অবশ্যই আমরা তো নির্বাচন চাচ্ছি, আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। শেখ হাসিনার বিচার না হওয়া দেখেন আপনারা বারবার একটা জায়গাতে আটকে যাচ্ছে, এটা তো আমাদের কনস্ট্যান্ট অবস্থান, আমাদের দলীয় অবস্থান। আমরা গণপরিষদ নির্বাচন
নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে স্বাভাবিকভাবেই আমরা এখন হেলাল ভাই আছেন, বিএনপি কিন্তু গণপরিষদ নির্বাচনও সংখ্যাগরিষ্ঠতা পাবে। মূলত একটা জায়গায় এখানে আস্থার বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা যেই জায়গায় কথা বলছি যে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ একই সাথে জাতীয় নির্বাচন হতে পারে, এবং এর মধ্যে আপনি খেয়াল করবেন যে আমাদের যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উনি কিন্তু বলেছেন যে এমন একটা ফর্মুলার কথা তারা ভাবছেন যে হয়তোবা একই নির্বাচনের মধ্যে যারা আসবেন তারা সপ্তাহে 3 দিন হয়তোবা গণপরিষদ বিতর্কের মধ্যে থাকবেন, আর বাকি 4 দিন তারা আপনার এই সংসদকে আপনার জাতীয় সরকার হিসেবে তারা কাজ করবেন, অথবা প্রথম 3 মাস কি 6 মাস তারা একটা নতুন সংবিধানের জন্য কাজ করবেন। নতুন সংবিধান যখন হয়ে যাবে তখন তারা শপথ গ্রহণ করে তারা একজন সাংসদ হিসেবে কাজ করবেন। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, কিন্তু আমরা যেই জায়গাটা একটু বলি, একটু শেষ করতে দিন, সেটা হলো যে আমরা মির্জা আব্বাস কিংবা সালাউদ্দিন সাহেব ওনারা প্রশ্ন উঠাচ্ছেন যে আপনারা কি নতুন রিপাবলিক বুঝেন কিনা, হ্যাঁ আপনারা আসলে যে গণপরিষদ বুঝেন কিনা। কিন্তু আমরা যেটা বলতে চাই যে আসলে বাংলাদেশের জনগণ অনেক ম্যাচিউরড, এবং ঐতিহাসিক যে ভুলগুলো আগে হয়েছে জনগণ সেকেন্ড রিপাবলিক বোঝে কি? অবশ্যই বুঝে, অবশ্যই আমি আসবো আপনার কাছে। জনগণকে এত খাটো করে দেখার আমাদের আর সুযোগ একটি নেই। বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিবিদেশ প্রাতিনিধিত্ব রাজখান দেখছেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছাত্ররা আসলে যে দাবিগুলো করছেন নির্বাচন আগে না বিচার আগে, যদি আমি সেই প্রসঙ্গেও আসি, তার মানে কি তারা আসলে সন্দেহ করছেন হয়তো নির্বাচিত সরকারের সময় এই বিচার নাও হতে পারে সুষ্ঠুভাবে। আবার সেকেন্ড রিপাবলিক নিয়ে যে কথাটি বলছিলেন, সেই ধরনের স্বৈরতন্ত্র থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা এই মুহূর্তে নতুন সরকার চলে আসলে, সেটিও এখনো সন্দেহের জায়গায় আছে। সেখান থেকে বেরিয়ে আসার তাহলে উপায়টা কি? ওনাদের যে দাবিগুলো আছে, সেকেন্ড রিপাবলিক বলেন, ওনারা যে নতুন করে সংবিধান চাচ্ছে, এগুলোর সাথে আসলে আমাদের যে রাষ্ট্র মেরামতের যে আমরা দফাগুলো দিয়েছি এটা কিন্তু অলমোস্ট সিমিলার। এটা জাস্ট ওনাদের সাথে মনে হয় প্রসেসে কনফ্লিক্টটা হচ্ছে। ওনারা যা বলছে আমরা কিন্তু তাই বলছি। যেমন স্বৈরশাসক যে ফ্লোর ক্রসিংয়ের দলীয় সংসদ সদস্য যখন নিজের দলের বাইরে যায় 70, এটা কিন্তু আমরা বাতিল করতে বলেছি। তো আসলে সংবিধানের সব ধারা যে ফেলে দেওয়ার মতো তা না। আমাদের তো বেসিক সংবিধানটা এটা প্রো পিপল, ইটস এ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমি এটাতে কোনো আপত্তি দেখি না, কারণ আলটিমেটলি সবার উদ্দেশ্য হচ্ছে এক, সংবিধানে যে ধারাগুলো দেশে স্বৈরশাসনকে প্রমোট করে বা স্বৈরশাসনকে আরও এনকারেজ করে, এই ধারাগুলো বাদ হওয়া দরকার। সো এখানে একমত আছে। সেকেন্ড হচ্ছে ওনারা সেকেন্ড রিপাবলিক করতে চাচ্ছে, আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করতে চাচ্ছি। আমাদের বাংলাদেশ আমাদেরই ছিল, মাঝখান দিয়ে একটা কালো থাবায় পড়েছিল, আবার এটাকে আমরা নতুন করে সাজাতে চাচ্ছি, এখানে আমরা একমত। ওনারা নতুন রাজনীতিতে এসছেন, ওনাদের যে স্পিরিট আছে, ওনাদের যে তেজ আছে, স্বাভাবিক এটা আমাদের থেকে অনেক বেশি, এবং আমি এটা এনকারেজ করি, ইটস গুড ফর দ্য কান্ট্রি। বাট আমিও বিশ্বাস করি আসলে ওনারাও নির্বাচনের প্রস্তুতি নেবেন, ওনারাও নির্বাচনে আসবেন, এবং নির্বাচনে আলটিমেটলি ওনারা পার্টিসিপেট করবেন। আমি আশা করি ওনারা নির্বাচনে ভালো, বিকজ পাবলিক ওনাদেরকে যদি পাবলিকের কাছে প্রান্তিক পর্যায়ে, নট শুধু সিটিতে, যদি গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ে ওনারা ওনাদের দাবিটা বুঝাতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ওনারাও ভালো করবেন। সো অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, শেখ হাসিনাকে সহসায় যদি ফেরানো সম্ভব না হয়, সেক্ষেত্রে ঠিক কতদিন কিংবা ঠিক কত বছর নির্বাচনকে আটকে রাখা যৌক্তিক বলে মনে করেন? আমি মনে করি নির্বাচন একটা যৌক্তিক সময়ের মধ্যে হয়ে যাওয়া ভালো, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে, এবং শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হওয়া উচিত, এটা জাতি চায়। এই বিচার চলবে, এই বিচার নিজস্ব একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে। কিছু বিচার হলো, কিছু বিচার থাকলো, এর মধ্যে দিয়ে নির্বাচন হলো, দেশ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে গেল। আমরা নতুন সংবিধান বলেন অথবা সংবিধান সংশোধন করে একটি সময়োপযোগী সংবিধান বলেন, যেইভাবেই বলেন, এটার ব্যাপারে সকল রাজনৈতিক দলমতগুলোই কিন্তু এক প্রকার ঐক্যমতে আছে। যে 70 ধারার ব্যাপারে যেটা বললেন, বিএনপির 31 ইয়ের মধ্যে আছে, দফার মধ্যে আছে। তারপর রাষ্ট্রপতির ক্ষমতা একটু বাড়ানো, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, তারপর 2 টার্ম, এটা আমরাও চাই। যে এই কমন বিষয়গুলোরে নিয়ে আমরা একটা সুন্দর এবং একটা মানুষের যে দেশ হওয়া উচিত, সবার বাক স্বাধীনতা থাকবে, সেখানে সুশাসন থাকবে, বিশেষ করে এইরকম একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি যে বিচার প্রক্রিয়া যতটুকু সম্ভব এই সময়ের মধ্যে হবে। আপনার মামলা হয়েছে একাধিক, অসংখ্য, সের মধ্যে 2টা মামলা রায় হইতে পারে। বিচারকে আসলে বিচারের মতন যে মামলাগুলো এগিয়ে যায় সেই মামলা রায় হলো, বাকি মামলাগুলো তার ধারাবাহিকতা চলবে। আমরা শতাধিক মামলার ইয়া তো কি জানি শেখ হাসিনার বিরুদ্ধে মানে
150-র উপরে সব মামলার তো একসাথে আসলে বিচার সম্ভব মামলা নয়। আপনি বিচার করে যদি দিতে যান কয় বছর লাগে তো। জি, আবার আপনি অসীম যখন সময়। ঐক্যের কথা বলছেন, একই সময় নানান ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি পুরনো রাজনৈতিক দলের সাথে নতুন রাজনৈতিক দলের এখন দূরত্ব সৃষ্টি হচ্ছে। আলাউদ্দিন মোহাম্মদ মির্জা আব্বাস বলেছেন নির্বাচনের আগে পরে কোনো আদালত বন্ধ থাকে বা দ্রুত গতিতে চলে এমনটা তো নয়, তাহলে আদালত তার নিয়মেই চলে। সেক্ষেত্রে আসলে নির্বাচন আগে হলে সমস্যাটা কোথায়? না, নির্বাচন তো দেখেন আগে হলে আমাদের সমস্যা, আমরা কখনো এটা বলছি না, কিন্তু একটা জায়গায় যেটা হেলাল ভাই বলার পর আমি আসলে এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। মূলত আমরা ফ্যাসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক পক্ষগুলো আছে, জনগণ সবাই কিন্তু একটা বিষয় চাচ্ছে যে একটা কার্যকর রাষ্ট্র, যে রাষ্ট্রে আসলে মানবাধিকার ভুলুণ্ঠিত হবে না, সেখানে গণতন্ত্র বারবার প্রশ্নবিদ্ধ হবে না, গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়বে না। এখন এখানে নাগরিকরা এখানে সুরক্ষিত থাকবে, এখানে যে মৌলিক যেই মানুষের যে মৌলিক চাহিদা, রাষ্ট্রের একটা নাগরিক জীবনযাপনের জন্য যে বেসিক এলিমেন্ট, সেগুলো মানুষ রাষ্ট্রের কাছ থেকে পাবে। তো সেই জায়গাগুলোতে আমরা যেহেতু একমত, আমাদের এখন যে কাজটা করা হচ্ছে সেটা হলো যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আস্থার একটি সম্পর্ক এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেই সংলাপ শুরু করতে যাচ্ছেন খুব আগামী সপ্তাহেই আশা করা যায়, সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের যে সংস্কার প্রস্তাব আছে এগুলোর মধ্যে কোনগুলো তাদের ঐক্যমত আছে এবং কোন জায়গায় তাদের পার্থক্য আছে, সেই জায়গাগুলো চিহ্নিত করে যে জায়গাগুলো ঐক্যমত আছে সেখান থেকে যেই জুলাই চার্টার অথবা জুলাই সনদ আসবে, সেই সনদটা সবাই স্বাক্ষর করলে আমরা মনে করি যে আপনারাও কি চাইছেন ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন হোক? না, আমাদের নির্বাচন নিয়ে যদি এটা আগেও হয় আমাদের কোনো এখানে বড় কোনো কনসার্ন নাই, বাট আমরা একটা জায়গায় কনসার্ন, আমরা প্রস্তুতি হিসেবে না, আমরা এখানে একটা জাতির বৃহত্তর প্রয়োজন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছি। আমাদের মূল চাওয়াটা হলো আপনি যেই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করবেন, যেই পুলিশের মাধ্যমে নির্বাচন করবেন, যেই প্রশাসনের মাধ্যমে নির্বাচনটা কন্ডাক্ট করবেন, সেই পরিবেশ কি এখন বিদ্যমান আছে কিনা, এটা গ্রহণযোগ্য একটা গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা। যদি না থাকে তখন আমরা বলবো যে যেই সংস্কারগুলো আসলে প্রস্তাব হয়েছে সেই সংস্কারগুলো একটা মিনিমাম একটা মৌলিক সংস্কার করার পর নির্বাচন করা উচিত। কারণ আমরা 90 দেখেছি 3 জোটের রূপরেখায় যেই আপনার ঐক্যমত তৈরি হয়েছিল, ক্ষমতা আসার পর কিন্তু মানে দুইটা পক্ষই ক্ষমতা এসেছে 3 পক্ষের ভিতরে, তারা কিন্তু ওই ঐক্যমতের উপরে কখনোই সংস্কার কিংবা তারা মানে একেবারে প্রথম যেই সংসদের পরেই দেখা যায় যেই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটার জন্য আবার যুদ্ধ করতে হয়েছে, আবার আন্দোলন করতে হয়েছে। আমরা চাচ্ছি যে এই যে একটা গাঠনিক সময় আসছে, এই সময়টার মধ্যে আমরা যাতে অন্তত মৌলিক সংস্কারগুলো করে নির্বাচনে যেতে পারি। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আজকে রাজকাহন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।